Radio Kolkata, your daily dose of happiness. জাতীয় অর্থনীতি ও ইলিশের বংশবৃদ্ধিতে বিজ্ঞানসম্মত জাল ব্যবহার এবং মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলে মাছ বড় হবার সুযোগ পায়। এছাড়া কারেন্ট জালের মতো ক্ষতিকর ফাঁদ বর্জন করে নির্দিষ্ট ফাঁসের জাল ব্যবহার করলে ছোট মাছ বাঁচে, যা দীর্ঘমেয়াদে জেলেদের জন্য লাভজনক ও মৎস্য আহরণ নিশ্চিত করে। আজকে তাই রেডিও কলকাতার কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হলো ইলিশ সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত জাল ব্যবহারে লাভজনক মৎস্য আহরণ। এ বিষয়ে বলবেন ডাক্তার অলিপ্রিয়া বিশ্বাস, সহকারী অধ্যাপিকা, মৎস্য বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, 5 নম্বর বুদেরহাট সড়ক, পঞ্চসায়র, কলকাতা, পশ্চিমবঙ্গ 700094। আর শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন ইলিশ সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত জাল ব্যবহারে লাভজনক মৎস্য আহরণ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর অলিপ্রিয়া বিশ্বাস, সহকারী অধ্যাপিকা, মৎস্য বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ডক্টর বিশ্বাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের বিষয় ইলিশ সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত জাল ব্যবহারে লাভজনক মৎস্য আহরণ। তো যদি একটু প্রথমে শুরু করেন, এই যে মৎস্য আহরণ বা মাছ ধরার যে যে পদ্ধতি, এইটা সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত কিছু আপনি বলেন এবং তার গুরুত্ব সম্পর্কে বলেন। আচ্ছা, আমরা জানি যে আমরা মূলত বাঙালি এবং বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। তো মাছ ছাড়া বাঙালির খাবার যেন অসম্পূর্ণই আমাদের। তো আমাদের দেশ ভারতবর্ষ বিপুল মাত্রায় নদীমাতৃক এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গেই, যদি আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথাই ধরি, তাহলে গঙ্গা, ভাগীরথী, দামোদর, তিস্তা, তোর্ষা এই সমস্ত নদীগুলোর সাথেও আছে বঙ্গোপসাগরের যোগদান। তাই মাছ এখানকার মানুষের যে শুধুমাত্র খাদ্যাভ্যাসের প্রধান উপাদান তা নয়, মূল জীবিকার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। তাই এগ্রিকালচার সেক্টরের পর পশ্চিমবঙ্গে কিন্তু মৎস্য চাষই দ্বিতীয় বৃহত্তম জীবিকা। তো বিগত 5-6 বছর আগে দেশে আমাদের তথা শুধু দেশ নয় তথা পৃথিবীতে যখন কোভিড-19 আঘাত এলো, তখন সারা বিশ্বব্যাপী সমস্ত মানুষ নতুন করে নজর দিতে শুরু করলো স্বাস্থ্য চর্চার উপর, রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। তো আর এই সব দিকে সঠিক মাত্রা যোগদানের জন্যই মাছের কোনো তুলনা হয় না, কারণ মাছে আছে অতি সহজপাচ্য প্রোটিন, যা শুধুমাত্র শরীরের জন্য যে ভালো তা নয়, এর সাথেও আছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন মিনারেলস, যেগুলো যে শুধুমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা শরীরকে সুস্থ রাখে তা নয়, এটি খেতেও অত্যন্ত উপাদেয়। তাই আমাদের এই ফিশারি সেক্টরের অবদান এমপ্লয়মেন্ট, খাদ্য সুরক্ষা, রপ্তানি আয় এবং ওমেন এম্পাওয়ারমেন্ট বা মহিলাদের কর্মসংস্থানের একটি সার্বিক সুবিশাল প্রভাব বিস্তার করে। এখন মাছ তো আমাদের জলে আছে, তাকে তো সঠিকভাবে আমরা যদি ধরতে না পারি তাহলে তো এই সবকিছুই বৃথা। তাই মাছের সঠিক উৎপাদন যেমন জরুরি, মাছ আরোহণও এবং আরোহণ সম্পর্কে সঠিক জ্ঞানও অত্যন্ত সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মাছ
এই জন্যই আজকের যে আমাদের বিষয়, যে বিজ্ঞানসম্মত জাল ব্যবহারে লাভজনক মৎস্য আহরণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি মাছ ইলিশ, সেটিকে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো মাছ ধরার ক্ষেত্রে উপকরণ হিসেবে মূলত আমরা দুটি জিনিসই ব্যবহার করে থাকি। একটাকে আমরা বলি গিয়ার, যেটা হচ্ছে মাছ ধরার জাল, এবং ক্রাফট, যেটা হচ্ছে আমাদের মাছ ধরার নৌকা। তো এই দুটোই আমরা করে থাকি। আচ্ছা আচ্ছা। তো এবারে আসি যে কি কি জাল ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা মাছ মাছ ধরার ক্ষেত্রে বিভিন্ন রকম জাল বিভিন্ন এলাকা অনুযায়ী ব্যবহার করে থাকি। তো এর মধ্যে মূলত হচ্ছে আমাদের ট্রল নেট, গিল নেট, পার্সিন, ট্র্যাপ নেট, বক্স নেট এবং লাইন, এগুলো আমাদের বিজ্ঞান ভাষায় এই জালগুলি এই নামেই মূলত পরিচিত। তো এদের মধ্যে ইনল্যান্ড ফিশারি বা অভ্যন্তরীণ মৎস্য চাষ যেটা, সেটা মূলত গিলনেট বা পার্সিনের মাধ্যমেই করা হয়। এছাড়াও আছে ছিপ বা লাইন, যেগুলো আমাদের চাষি ভাইরা মূলত নিজেদের হাতেই নিজেরাই পরিচালনা করে থাকেন। এবং ছোটখাটো জলাশয়, পুকুর, হ্রদ, এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সব থেকে জনপ্রিয় জাল হলো আমাদের কাস্টনেট বা খ্যাপলা জাল, যেটাকে ছোড়া জালও বলা হয়। আর সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে আমরা মূলত ট্রল নেট, যেটা বহুল ব্যবহৃত হয়ে থাকে। এই জালের মেন বা প্রধান গুরুত্ব হচ্ছে এটিকে আমরা যে কোনো গভীরতায় ব্যবহার করতে পারি। এবং এই সবগুলো ছাড়াও বিভিন্ন রকমের মাছ যেগুলোতে আমাদের রপ্তানি আহ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বিপুল পরিমাণে, যেমন হুম। টুনা, স্যালমন, এগুলোর জন্য আমরা লাইন ফিশ গিয়ারের ব্যবহার করে থাকি। এবং আচ্ছা ইনল্যান্ডের আচ্ছা। ক্ষেত্রে হুম। পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় হলো মাসুলা বোট, নেভা বোট, বা আমরা যেটাকে বলে থাকি চণ্ডী বোট। এগুলো আমাদের যেমন তৈরি করা সহজ, তেমনি খুব স্বল্প মূল্যে 2 থেকে 3টি কাঠকে একত্রে বেঁধেই করা যেতে পারে। এবং আমাদের বঙ্গোপসাগর যেহেতু বিপুল ঢেউযুক্ত এবং দুর্গম উপকূল, সেই উপকূল অনুযায়ী এটি অত্যন্ত মানানসই, শক্ত, মজবুত এবং অনমনীয় নৌকা হিসেবে বহুল ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, একটু আরেকবার বলবেন? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো সুন্দরবন অঞ্চলের থেকে অনেক মানুষ যান। হ্যাঁ, তো আপনি যে কথাটি বললেন যে বঙ্গোপসাগরে তো প্রচন্ড ঢেউ, তো হ্যাঁ, হ্যাঁ। সেখানে কোন ধরনের বোট এবং কোন ধরনের জাল উপযুক্ত যদি আরেকবার বলেন। তো সুন্দরবনের জন্য আপনি যেরকম বললেন যে আমাদের হুম। বঙ্গোপসাগরে প্রচন্ড ঢেউ এবং আমাদের যে হুম। হুম। উপকূল সেটি হুম। মোটেই শান্ত নয়। তো সেই জন্য হুম। আমরা মূলত এখানে যে ক্র্যাফট বা নৌকা হিসেবে ব্যবহার করে থাকি এমন ধরনের নৌকা যার কোনো নির্দিষ্ট আকার নেই, যেটি অত্যন্ত নমনীয়, ঢেউয়ের সাথে মানানসই এবং আচ্ছা। যেটি তৈরি করতে বেশি খরচ হয় না। তো এই ধরনের নৌকো হিসেবে আমরা ব্যবহার করে থাকি মূলত মাসুলা বোট বা নেভাল বোট। ঠিক আছে? এগুলোকে আচ্ছা। আমাদের মানে স্থানীয় ভাষায় ডিঙি বোট, চণ্ডী বোট হিসেবেও বহুল পরিচিত। এগুলো এই ধরনের নৌকাগুলি 3-4টে কাঠকে একত্রিত করে বেঁধে, দু সাইডে হুম। বেঁধে মাঝখানে হুম। যে খালি অংশটি তৈরি হয় তার মধ্যেই ব্যবহার করা হয়। এতে কি হয়, এর নির্দিষ্ট কোনো স্পেসিফিক যেহেতু আকৃতি থাকে না, নদীর হুম। যে ঢেউ বা যে অত্যন্ত ঢেউবহুল যে এরিয়া, সেই এলাকায় এটি অত্যন্ত সুবিধাজনকভাবে এবং খুব সহজেই ব্যবহার করতে পারেন আমাদের চাষি ভাইরা। আচ্ছা আচ্ছা। তো একটু জানতে চাইবো, এই যে বিজ্ঞানসম্মত জাল ব্যবহার বলতে ঠিক কেমন সেটা, বা কি বোঝানো হচ্ছে এখানে? উম, বিজ্ঞানসম্মত জাল ব্যবহার বলতে বা সায়েন্টিফিক নেট ইউজিং বলতে আমরা এমন জালকে বোঝাই বা এমন জালের ব্যবহারকে বোঝাই যেখানে জালের ফাঁস বা জালের ফাঁসের যে মাপ, জালের ধরন এবং মাছ ধরার পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ম ভেবে নির্ধারণ করা হয়েছে, যাতে আমরা যে ধরনের মাছ বা যে আকারের মাছ, যে ওজনের মাছ ধরতে চাইছি সেই ওজনের মাছই ধরা পড়ে এবং ছোট মাছ রক্ষা পায়। এবং নির্দিষ্ট আকারের মাছ বা টার্গেট স্পিসিস ধরা পড়ার ফলে আমাদের যে মাছের স্বাভাবিক জৈব বৈচিত্র্য সেটা বজায় থাকে। বৈজ্ঞানিকভাবে আমাদের প্রত্যেকটি মাছের একটি নির্দিষ্ট প্রথম প্রজনন আকার বা লেন্থ অ্যাট ফার্স্ট ম্যাচুরিটি থাকে। মানে একটি নির্দিষ্ট আকারের তারা ফার্স্ট ম্যাচুরিটিতে বা প্রজনন ক্ষমতাপন্ন হয়, তার একটি নির্দিষ্ট আকার থাকে। সেই মাছ ওই আকার পর্যন্ত পৌঁছানোর আগে
তারা ডিম কিন্তু দিতে পারে না। তো যদি সেই আকার বা সেই ওজন পৌঁছানোর আগেই আমরা তাদেরকে ধরে ফেলি, তাহলে সেক্ষেত্রে তারা একবারও ডিম দেওয়ার সুযোগ পেল না। যার ফলে আমাদের যে মাছের পরবর্তীকালের যে আম, সংখ্যা, সেটা দীর্ঘমেয়াদী হতে পারে না। সেই জন্যই জালের ফাঁস এমন হতে হবে যাতে ছোট মাছ বেরিয়ে যায় এবং সিলেক্টিভ ফিশিং গিয়ারের মাধ্যমে বাছাই করে মাছ ধরা হয়। এই পদ্ধতিতে যদি আমরা মাছ ধরি, তাহলে মাছের প্রজনন, জৈব বৈচিত্র্য এবং জলজ পরিবেশ রক্ষা পাবে। এতে আমাদের ভবিষ্যতে যে শুধুমাত্র মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, মাছ জলেই থাকবে তা নয়, আমাদের জেলে ভাইদের দীর্ঘমেয়াদী আয়ও সুনিশ্চিত হবে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, বৈজ্ঞানিক ভাবে জাল ব্যবহারের ফলে যেমন টেকসই মাছ ধরা যাবে, তা নয়, ভবিষ্যতে মাছের ভান্ডারও আমাদের রক্ষা পাবে। ঠিক। আচ্ছা, আর এবারে জৈব বৈচিত্র্য রক্ষায় মাছের জালে ফাঁসের যেটা গুরুত্ব রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করবেন। তারপরে আর ছোট ফাঁসের জাল কেন ক্ষতিকারক? আচ্ছা, তো আমাদের যে ছোট ফাঁসের জাল, আমি যেমন আগেই বললাম যে আমাদের হুম, প্রত্যেকটি মাছের একটি লেন্থ এট ফার্স্ট ম্যাচুরিটি বা প্রথম হুম, প্রজনন আকার আছে। তো ছোট জালের ফাঁসের জাল অত্যন্ত সূক্ষ্ম হয় হুম, এবং এবং জৈব বৈচিত্র্য রক্ষা ব্যাপারটি যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমেই আমাদের বুঝতে হবে যে জাল কিভাবে কাজ করে। জাল যখন জলের মধ্যে দিয়ে টানা হয়, তখন জলে থাকা সবকিছুই ফিল্টারের মতো জালে আটকে যায়। এক্ষেত্রে যদি আমরা খুবই ছোট জালের ফাঁক ব্যবহার করে থাকি, তাহলে ফিল্টার ব্যাপারটি কিন্তু খুব ভালোভাবেই হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা যখন জেলে ভাইরা যখন আমাদের জালটিকে জল থেকে ডাঙায় তুলবেন, তারা দেখতে পাবেন যে তারা তাদের দরকারি বা টার্গেট স্পিসিসের তুলনায় অদরকারি মাছ, মাছের চারা, আগাছা এসবও প্রচুর পরিমাণে উঠে এসছে। যার ফলে তারা পর্যাপ্ত পরিমাণে মাছ যে পাচ্ছেন না, শুধু তাই নয়, সমস্ত অদরকারি মাছের যে ছোট ছোট চারা, যেগুলো কি তারা বেছে আলাদা করে দিচ্ছেন, তারা সেগুলোকে ডাঙাতেই ফেলে দেন সেগুলিকে। যার ফলে জলজ বৈচিত্র্যের একটা বিরাট অংশ নষ্ট হয়। তাই আমরা জালের ফাঁকের ওপর এতটা গুরুত্ব দিই এবং ফাঁকের মাপ এমন ভাবেই করি যা আমাদের টার্গেট স্পিসিসের গিল অংশ বা ফুলকার কাছের যে অংশ, তার কাছাকাছি হবে। যার ফলে শুধুমাত্র সেই মাছটি আমাদের জালে আটকাবে এবং বাকি যে অপ্রয়োজনীয় ছোট প্রাণী বা ছোট মাছের চারা, সেগুলো ধরাই পড়বে না। তার সাথে আগাছার পরিমাণও অনেক কম হবে, যার ফলে আমরা শুধুমাত্র আমাদের টার্গেটেড স্পিসিসই ধরতে পারবো। এবং যদি আমি ছোট ফাঁসের জালের ক্ষতিকারক দিকগুলি আলোচনা করি, তো হুম, এর প্রধান ক্ষতি দেখতে পাওয়া যায় আমাদের ইলিশের ক্ষেত্রে। কারণ ছোট ফাঁসের জাল ব্যবহার করার ফলে ছোট ইলিশ বা খোকা ইলিশ বিপুল পরিমাণে ধরা পড়ে। ইলিশ যদি আমি বাদও দিই, আমাদের ওভারঅল যে ক্ষতিকারক দিকগুলো, সেগুলোর মধ্যে প্রথমত এবং প্রধানত হচ্ছে ওভার ফিশিং। ওভার ফিশিং মানে ছোট মাছ বড় হওয়ার আগেই ধরা পড়ে এবং ভবিষ্যতে প্রজননক্ষম যে মাছ, যারা ডিম পাড়তে পারে, সেই মাছের সংখ্যা ধীরে ধীরে কমে যায়। ফলে দীর্ঘমেয়াদী মাছের ভান্ডার আস্তে আস্তে ফুরোতে থাকে। হুম, এছাড়াও ব্রিডিং স্টক যেটা আমাদের, মানে ডিমওয়ালা মাছ বা ডিমওয়ালা মা মাছ, সেই মাছের কিন্তু আমাদের আস্তে আস্তে জনসংখ্যা কমতে থাকে। জৈব বৈচিত্র্যেরও বিপুল পরিমাণ ক্ষতি হয়। বাইক্যাচ বা যেটা আমি বললাম যে টার্গেটেড স্পিসিস বাদে অদরকারি মাছ, তার পরিমাণ বাড়ে। যার ফলে আমি একবার জাল ফেলে যদি আমার কথার কথা 10 কেজি মাছ ধরতে পারতাম, হুম, সেক্ষেত্রে আমার 6 কেজি দরকার, 4 কেজি নষ্ট। এই ছোট ফাঁস হওয়াতে দেখা যায় হয়তো আমি 2 কেজি আমার দরকারি মাছ পেয়েছি, বাকি গোটাটাই নষ্ট। যার ফলে শুধুমাত্র যে আমার শ্রম, আমার আহ তেল, আমার খরচ বেশি হচ্ছে তা নয়, আমার প্রয়োজনীয় যে পরিমাণ আমি মাছ আশা করেছিলাম সেই পরিমাণ মাছও আমি পাচ্ছি না। এবং সবার শেষে মাছের যে গড় আকার, যেটা একটা পরিণত মাছের গড় আকার বা ওজন আস্তে আস্তে কমতে থাকে। এবং এই সবকিছুর প্রভাবেই আমাদের জেলে ভাইদের ভবিষ্যতের যে আয়, তার উপরেও কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এই জন্যই মৎস্য বিজ্ঞানীরা নির্দিষ্ট মেশ সাইজ রেগুলেশন বা ফাঁসের ন্যূনতম মাপ নির্ধারণ করেন, যাতে আমাদের মাছের ভান্ডার বজায় থাকে, ওভার ফিশিং না হয় এবং ছোট মাছকে আমরা তার ফার্স্ট ম্যাচুরিটি লেন্থ অব্দি নিয়ে যেতে পারি। আচ্ছা।
তাহলে এই যে নিয়ম আছে, সেই নিয়ম যদি কেউ আমরা না মেনে চলি, তাহলে সেটা কি আইনের এটা কি অপরাধ হিসেবে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই মাছের যাতে ছোট মাছ না ধরা হয় এজন্য হুম, হুম। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন ব্যান পিরিয়ড আছে। এই ব্যান আচ্ছা, পিরিয়ডের কারণ এবং গুরুত্ব এই কারণেই করা যাতে আমাদের এই জিনিসগুলো থেকে আমাদের মাছের ভান্ডার রক্ষা পায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে কথা আমরা পরে আসছি। তাহলে এবারে হ্যাঁ। আসি যে ইলিশ মাছ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? ইলিশ মাছ বলতেই আমাদের বাঙালিদের কাছে শুধুমাত্র এটি একটি মাছ নয়, এটি একটি আমাদের সাংস্কৃতিক এর সাথে জড়িয়ে গেছে। অংশ। হ্যাঁ, 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 সাংস্কৃতিক হ্যাঁ, ভাবে হ্যাঁ। আমাদের সাথে জড়িয়ে গেছে। হুম, তো হুম। ইলিশ মাছ এবং আমাদের খেতেও যে শুধু সুস্বাদু খুব। হ্যাঁ। হ্যাঁ, তো ইলিশ মাছকে জলের রানী বলা হয়, মাছেদের রানী বলা হয় এবং তার অন্যতম কারণ এটি অর্থনৈতিকভাবে যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তা নয়, পুষ্টিগত, পরিবেশগত এবং সাংস্কৃতিক সব দিক থেকেই অত্যন্ত মূল্যবান একটি প্রজাতি। বৈজ্ঞানিকভাবে ইলিশ একটি অ্যানাড্রোমাস মাছ, যেটিকে আমরা বলে থাকি আমাদের ভাষায়। অর্থাৎ এটি সমুদ্রে বেড়ে ওঠে কিন্তু প্রজননের জন্য এটি নদীতে আসে। এই আচ্ছা। বিশেষ জীবনচক্র নদী ও সমুদ্রের যে ইকোসিস্টেম তার হুম, মধ্যে পুষ্টি এবং জৈব বৈচিত্র্যের যে ভারসাম্য সেটি হুম। যদি সমান পরিমাণে বজায় থাকে তখনই এটি কিন্তু হয়ে উঠতে পারে। ইলিশ যখন নদীতে খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে প্রজনন কালে তখন সে আশা করে একটি সুস্থ পরিবেশ যার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট সমস্ত পুষ্টিগত গুণ নদীর পরিবেশ নদীর যে দূষণের মাত্রা সব যাতে কম থাকে। সেই জন্য ইলিশের যে মানে জীবন আম, যে জীবন পর্যায় আছে সেটিও অত্যন্ত নিখুঁত এবং খুবই দায় সম্পন্ন হয়ে থাকে। এবং ইলিশ যে স্থিতিশীল যখন ইলিশ আমাদের নদীতে এসছে তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের স্থিতিশীল জলজ বাস্তুতন্ত্রের একটি নিদর্শক ইলিশ। তো এই পুষ্টি আর তাছাড়াও ইলিশ পুষ্টিগুণের দিক থেকে উচ্চমানের প্রোটিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ফসফরাস সেলেনিয়াম বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে এবং এই সব কিছুই আমাদের আজকালকার দিনে যে প্রধান রোগ সেটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং শরীরের বিভিন্ন প্রদাহ সেগুলোকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এই জন্যই ইলিশ মৎস্য সম্পদে লক্ষ লক্ষ জেলে মাছ ব্যবসায়ী পরিবেশ ব্যবস্থার সঙ্গে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আচ্ছা, এই মাছ সাধারণত কোথায় পাওয়া যায়? তো ইলিশ সাধারণত বঙ্গোপসাগর এবং তার সংযুক্ত নদী ও মোহনা অঞ্চলেই বেশি পাওয়া যায়। ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গঙ্গা হুগলি নদী ব্যবস্থা হুগলি মাতলা মোহনা যেটা আমাদের হুগলি মাত্রা এস্চুয়ারি আমরা বলে থাকি, রূপনারায়ণের উপকূলবর্তী যে এলাকা বঙ্গোপসাগরের অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। ইলিশ মূলত এই সমস্ত এলাকায় বেশি থাকে কারণ এখানে মিঠে ও নোনা জলের মিশ্রণ তৈরি হয়ে থাকে এবং এই সমস্ত অঞ্চলে প্ল্যাংটন বা যে প্রাকৃতিক খাদ্যের যে ভান্ডার অত্যন্ত হুম। বেশি। সেই জন্য আচ্ছা, ইলিশের এইসব এরিয়াতে ইলিশ বেশি থাকে কারণ এইসব এরিয়ার এই প্ল্যাংটন ইলিশের খাদ্য এবং বৃদ্ধির জন্য খুবই উপযোগী। তাই এই আচ্ছা, সমস্ত এরিয়াতে বেশি দেখতে আচ্ছা। পাওয়া একটু যায়। যদি সহজ করে বলেন যে এই যে ইলিশের একটা জীবন চক্র, একটা ধারণা এবং তার গুরুত্ব সম্পর্কে যদি একটু বলেন। ইলিশের জীবনচক্র আমি যেটা আগেই বললাম যে ইলিশ একটি অ্যানাড্রোমাস প্রজাতির মাছ যার জীবনচক্র সমুদ্র ও নদী উভয় পরিবেশের সাথেই কিন্তু গভীরভাবে যুক্ত। হুম, তো ইলিশ প্রধানত প্রজনন মৌসুম মানে যেটাকে আমরা বর্ষাকাল ও শরৎকাল বলে থাকি হুম, হুম। এই সময়ই অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের মধ্যে হয়ে থাকে। তবে সর্বাধিক স্পনিং অ্যাক্টিভিটি বা সর্বাধিক ডিম পাড়ার যে সময় সেটা সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে দেখা যায় বিশেষ করে পূর্ণিমার সময়। তো পূর্ণবয়স্ক ইলিশ সাধারণত বঙ্গোপসাগরের সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলে বেড়ে ওঠে কিন্তু প্রজননের সময় যেটা আমি বললাম যে তারা মিঠে জলের নদীতে পরিযান করে তখন নদীতে কিন্তু বর্ষাকালে স্রোত জলের তাপমাত্রা লবণাক্ততা এই সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্ত্রী ইলিশ সাধারণত 2.5 থেকে 3 বছর বয়সে ম্যাক্সিমাম ম্যাচুরিটি অর্জন করে এবং একবারে তা প্রায় 1 থেকে 20 লক্ষ পর্যন্ত ডিম উৎপাদন করতে পারে। নিষিক্ত যে ডিম আছে বা ফার্টিলাইজড এগ
তা কিন্তু প্রায় 18 থেকে 24 ঘন্টার মধ্যে লার্ভা বেরোয় এবং এরপরে সেই লার্ভা থেকে ফ্রাই, ফিঙ্গারলিং এবং জাটকার পর্যায়ে অতিক্রম করে। এই জাটকা হচ্ছে ইলিশের জীবনচক্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বলতে এর পারি। গুরুত্ব কি আছে জাটকার? জাটকা বলতে সাধারণত 23 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের কিশোর ইলিশ মাছকে বোঝায়, যেটাকে আমরা আমাদের সাধারণ স্থানীয় ভাষায় খোকা ইলিশ বলে থাকি। খোকা ইলিশ। তো হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে এই ইলিশের জুভেনাইল স্টেজ অর্থাৎ পূর্ণবয়স্ক এবং প্রজননক্ষম হওয়ার আগে বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পর্যায়ে থাকে। সব থেকে বৃদ্ধি এই পর্যায়েই ইলিশ মাছ পেয়ে থাকে। ডিম ফুটে পোনা যে বের হয় তার কয়েক মাসের মধ্যেই ইলিশ জাটকায় পরিণত হয় এবং এই সময় তারা মূলত নদী ও মোহনা অঞ্চলেই বেড়ে ওঠে। জাটকা ভবিষ্যতের যে পূর্ণবয়স্ক ইলিশ তার কিন্তু মূল উৎস। তাই এই পর্যায়ে যদি মাছ আমরা ধরে ফেলি তারা কিন্তু তাহলে কি হচ্ছে, ফার্স্ট ম্যাচুরিটিতে পৌঁছাচ্ছে না এবং প্রজননের সুযোগই পাচ্ছে না, যার ফলে তারা যে আমাদের পরবর্তীকালে যে ইলিশের ভান্ডার মজুত করবে সেখান থেকে তারা ব্যাহত হচ্ছে। তো এই জন্যই জাটকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ইলিশের পুরোপুরি জীবনচক্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে ইলিশ সংরক্ষণে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা নিশ্চয়ই রয়েছে, তাই তো? যদি হ্যাঁ সেগুলো হ্যাঁ, আলোচনা বিভিন্ন। করেন। তো ইলিশ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের রাজ্য মৎস্য দপ্তর এবং ভারত সরকার বিভিন্ন নিয়মানুদেশ এনেছেন এবং বেশ কিছু কড়া আইনি নিষেধাজ্ঞাও জারি করেছেন। তো তার মধ্যে প্রথম হলো যে প্রতি বছর 15ই এপ্রিল থেকে 14ই জুন এই তারিখগুলো কিন্তু খুবই দরকারি। তো প্রত্যেক বছর 15ই এপ্রিল থেকে 14ই জুন মোট 60 থেকে 61 দিন এই সময় বঙ্গোপসাগর, উপকূলবর্তী এলাকা এবং সমস্ত নদী, গভীর সমুদ্র এইসব জায়গায় বাণিজ্যিক ট্রলার বা অন্য যে কোনো ধরনের নৌকো ব্যবহার করে ইলিশ কেন, ইলিশ সহ অন্য যে কোনো মাছই ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এটি প্রজনন মৌসুম এবং স্পনিং সাকসেস সব থেকে বেশি হয় এই সময়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 23 সেন্টিমিটার কম দৈর্ঘ্য বা 300 থেকে 500 গ্রাম ওজনের কম ছোট ইলিশ বা খোকা ইলিশ, যেটা আমি বললাম, বা জাটকা ধরা সম্পূর্ণরূপে কিন্তু বেআইনি। বিশেষ করে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে নদী বেয়ে সমুদ্রে ফিরে যাওয়ার সময় খোকা ইলিশ ধরা, পরিবহন করা, বাজারে মজুত ও বিক্রি সবই কিন্তু আইনত নিষিদ্ধ। এরপরে এই ধরার জন্য আমরা যে ধরনের জাল ব্যবহার করে থাকি তার যে মেশ সাইজ বা ফাঁকের মাপ 90 মিলিমিটারের কিন্তু কম হওয়া চলবে না এবং কোনো মোনোফিলামেন্ট বা খুব সূক্ষ্ম জাল আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ব্যাগ নেট, স্কুপ নেট, লিফ নেট এই দিয়ে মাছ ধরা যাবে না, কারণ এগুলো অত্যন্ত সূক্ষ্ম জালের মধ্যে পড়ে থাকে। এবং একদম রিসেন্টলি আমাদের তৈরি করা হয়েছে ইলিশ অভয়ারণ্য বা হিলসা স্যাংচুয়ারি। এটি কি জিনিস? এটি হচ্ছে মূলত এটি তৈরি করা হয়েছে ফারাক্কা ব্যারেজের 5 বর্গ কিলোমিটার এলাকায়। এখানে বছরের কোনো সময়ই কোনো আকারেরই ইলিশ মাছ কিন্তু ধরা যাবে না, কারণ এটি হিলসা স্যাংচুয়ারির আন্ডারে পড়ে এবং এটি ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র। এছাড়াও হুগলি নদী ত্রিবেণী থেকে কোন্নগর, ডায়মন্ড হারবার থেকে নিশ্চিন্দপুর এবং সুন্দরবনের মাতলা ও রায়মঙ্গল নদীর নির্দিষ্ট অংশকে এই হিলসা স্যাংচুয়ারির ভেতরে ফেলা হয়েছে। এখানে জুন থেকে আগস্ট এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সব ধরনের মাছ ধরাই নিষিদ্ধ। তাই এই এলাকাগুলি স্পনিং গ্রাউন্ড বা ব্রিডিং গ্রাউন্ড হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আর ভারতবর্ষের ক্ষেত্রে যে নিষিদ্ধ সময়কালটা কি রয়েছে এবং এর গুরুত্ব তো আপনি বললেন, যদি একটু সংক্ষেপে বলেন। ভারতের সামুদ্রিক মাছ ধরার ক্ষেত্রে যে নিষিদ্ধ সময়কাল আছে তা পূর্ব এবং পশ্চিম উপকূলে আলাদা আলাদা। পূর্ব উপকূলের ক্ষেত্রে এটি হচ্ছে 15ই এপ্রিল থেকে 14ই জুন এবং পশ্চিম উপকূলের ক্ষেত্রে এটি হচ্ছে 1 জুন থেকে 31শে জুলাই। এবং এই যে নিষিদ্ধ সময়কাল এটি করার মূলত কারণ হচ্ছে যাতে মাছের সুষ্ঠু প্রজনন হয়ে থাকে, উৎপাদন বৃদ্ধি পায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণ করা যায় এবং সর্বোপরি টেকসই মৎস্য আরোহণ আমরা যাতে আমাদের ভবিষ্যৎকালেও পেয়ে থাকি
সেই জন্যে এই নিষিদ্ধ কালগুলি করা হয়, কারণ মূলত এই সময়গুলোতেই মাছের প্রজনন সব থেকে বেশি হয় বলেই মনে করা হয় বৈজ্ঞানিকভাবে। এখন শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এই বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর, বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর। বিশ্ববাজারে সুনামের জোরে সুখ্যাতি বিস্তর, বিশ্ববাজারে সুনামের জোরে সুখ্যাতি বিস্তর। বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর। ইলিশ এপার ওপার দুই বঙ্গে, মিশেছে বাঙালিয়ানার সঙ্গে। এপার ওপার দুই বঙ্গে, মিশেছে বাঙালিয়ানার সঙ্গে। পুকুরে ইলিশ হবে 12 মাস, পুকুরে ইলিশ হবে 12 মাস, গবেষণা নির্ভর। বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর। মোহনায় সাধু জলে ডিম পাড়ে, লোনা জলে মাছ স্বাভাবিক বাড়ে। মোহনায় সাধু জলে ডিম পাড়ে, লোনা জলে মাছ স্বাভাবিক বাড়ে। ঘটান মৎস্য বিজ্ঞানীগণ কৃত্রিম প্রজনন, ঘটান মৎস্য বিজ্ঞানীগণ কৃত্রিম প্রজনন। পুকুর জলে চাষ হবে ইলিশ, পুকুর জলে চাষ হবে ইলিশ। সঠিক খাদ্যের প্রয়োজন, ইলিশ মাছেরা খেয়ে বেঁচে বাড়ে প্রাকৃতিক প্লাঙ্কটন। ইলিশ মাছেরা খেয়ে বেঁচে বাড়ে প্রাকৃতিক প্লাঙ্কটন। নিয়মিত চুন দিতে হবে জলে, নিয়মিত চুন দিতে হবে জলে। জল শোধন ব্লিচিং প্রয়োগের ফলে, নিয়মিত চুন দিতে হবে জলে। জল শোধন ব্লিচিং প্রয়োগের ফলে 7 থেকে 8 pH মান, 7 থেকে 8 pH মান, তরে তাজা রবে ইলিশের প্রাণ। 7 থেকে 8 pH মান, তরে তাজা রবে ইলিশের প্রাণ। বিজ্ঞানী বলে পুকুর জলেই ফলবে ইলিশ, চিন্তা তো নেই। বিজ্ঞানী বলে পুকুর জলেই ফলবে ইলিশ, চিন্তা তো নেই। গুণে মানে সেরা মাছের আদর, গুণে মানে সেরা মাছের আদর। বাঙালির প্রতি ঘর, গুণে মানে সেরা মাছের আদর। বাঙালির প্রতি ঘর, গুণে মানে সেরা মাছের আদর। বাঙালির প্রতি ঘর। বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর। বাঙালির প্রাতে ইলিশ মাছের কতই না সমাদর। বাঙালির পাতে ইলিশ মাছের কতই না সমাদর। বিশ্ববাজারে সুনামের জোরে সুখ্যাতি বিস্তর, বিশ্ববাজারে সুনামের জোরে সুখ্যাতি বিস্তর।
বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর, বাঙালির পাতে ইলিশ মাছের কতই না সমাদর, বাঙালির প্রিয় ইলিশ মাছের কতই না সমাদর। এতক্ষণ শুনলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, সহযোগী কণ্ঠে পূর্বাশা সামন্ত। ইলিশ ধরার জন্য কোন ধরনের জাল ব্যবহার করা হয় আপনি আগে বলছিলেন, তবুও যদি একটু সংক্ষেপে বলেন এবং এর বৈশিষ্ট্য কি কি রয়েছে। ইলিশ ধরার জন্য প্রধানত আমরা গিল নেট বা ভাসান জালই ব্যবহার করে হুম থাকি। হুম হুম এই জালের নির্দিষ্ট ফাঁস থাকতে হবে যাতে ইলিশের নির্দিষ্ট মাপের ইলিশের ফুলকাই আটকা পড়ে, এবং এর ফাঁসের মাপ যাতে 90 মিলিমিটারের কম না হয় সেটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। হুম। আর যেটা বলা হয় যে নিষিদ্ধ কারেন্ট জাল, এটা কি? নিষিদ্ধ কারেন্ট জাল হচ্ছে এক ধরনের সূক্ষ্ম ফাঁসযুক্ত মনোফিলামেন্ট গিলনেট, যা হুম হুম সাধারণত নাইলনের স্বচ্ছ সুতো দিয়ে তৈরি হয় এবং জলের মধ্যে এটি প্রায় অদৃশ্য অবস্থায় থাকে। এই আচ্ছা জালের যে মেশ সাইজ এটি খুব হুম ছোট হওয়ায় বৈজ্ঞানিকভাবে কারেন্ট জাল কিন্তু খুবই ক্ষতিকর, কারণ এটি আচ্ছা ইনডিসক্রিমিনেট ফিশিং গিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং মাছের আকার প্রজাতি বাছাই না করেই সব ধরনের মাছ ধরে ফেলে। এবং এই যে কারেন্ট জাল, সেই জালের যে ফাঁকের মাপ বা মেশ সাইজ সাধারণত 65 মিলিমিটারের কম হয় এবং মূলত 40 থেকে 65 মিলিমিটারের মধ্যেই হয়, এবং নাইলন সুতোর যে ডায়ামিটার সেটিও খুবই কম হয়। হুম হুম হুম। বেশ, তাহলে এবারে আমরা আসবো যে এই যে জালটা আমরা ব্যবহার করবো এতে কোনো রকম সমস্যা হতে পারে, তো হ্যাঁ, হ্যাঁ। সেগুলো কি কি যদি একটু আলোচনা করেন। কারেন্ট জাল ব্যবহার করলে নদী ও সমুদ্রে যেটা প্রথম সমস্যা হয় সেটা হচ্ছে মারাত্মকভাবে নদীতে যে প্রাকৃতিক মজুদ বা ন্যাচারাল হুম অ্যাভেলেবিলিটি যে জিনিসগুলো সেগুলো হুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু হুম জালের সাইজ খুব ছোট আমি বললাম, হুম তাই এতে হুম শুধু বড় মাছ নয়, এতে জাটকা, পোনা মাছ, ডিমওয়ালা মা মাছ, অন্যান্য প্রজাতির ছোট ছোট জলজ প্রাণীরাও আটকা পড়ে। ঠিক। এর ফলে পূর্ণবয়স্ক মাছ মা হওয়ার আগেই ধরা পড়ে যায়, প্রজননের হুম সুযোগ হুম পায় না, ওভার ফিশিং হয়, ব্রিডিং স্টক ক্ষতিগ্রস্ত হয়, নন টার্গেট স্পিসিস বাই ক্যাচ বাড়ে, এবং শুধুমাত্র তাই নয়, অনেক সময় এই জাল নদীতে হারিয়ে যায়, যেটাকে আমরা ঘোস্ট ফিশিং বলি। তো এই জাল দীর্ঘদিন যখন জলে ভেসে থাকে তখন বিভিন্ন মাছ, বিভিন্ন জলজ প্রাণী এর মধ্যে আটকে যায়, কারণ এর কোনো বায়োডিগ্রেডেবল হয় না এটি। যার ফলে ভবিষ্যতের ইলিশ উৎপাদন যে শুধু কমছে তা নয়, মাছের যে পুরো জলজ মানে জলের যে পুরো ইকোসিস্টেম বা হুম। জৈব বৈচিত্র্য সেটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য সরকার কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং বিজ্ঞানসম্মত 65 মিলিমিটার বা তার বেশি মেশ সাইজের জালই ব্যবহার করার পরামর্শ সবসময় দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। যারা আমাদের অনুষ্ঠান পরে শুনতে শুরু করেছেন তাদের জন্য বলে দিই, আজকের আমাদের বিষয় ইলিশ সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত জাল ব্যবহারে লাভজনক মৎস্য আহরণ। আর এই বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞ ডাক্তার হলিপ্রিয়া বিশ্বাস, সহকারী অধ্যাপিকা, মৎস্য বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। হ্যাঁ ম্যাডাম, আমরা যে কথায় ছিলাম যে এই যে ইলিশ আমরা যে ব্যবহার করব তার জন্য তো একটা পরিবেশ লাগে। আর এই যে বর্তমান সময়ে যে দূষণ এবং যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে যেমন অন্যান্য মাছ চাষে যেমন প্রভাব পড়ে, ইলিশের উপর তার তো প্রভাব তো রয়েছে। তো হ্যাঁ, সেটা অবশ্যই। কতটা প্রভাব এবং তার কেমন ক্ষতিগ্রস্ত হতে পারি আমরা। ইলিশের ক্ষেত্রে যেমন আমি বললাম যে ইলিশ কিন্তু প্রজননের সময় সমুদ্র থেকে নদীতে আসে। তো হ্যাঁ। নদী দূষণ এবং জলবায়ুর পরিবর্তন ইলিশ হুম উৎপাদনের ক্ষেত্রে একটি বিশাল বিশাল প্রভাব ফেলে, কারণ ইলিশ হুম আমাদের নদীতে আসছে মানে আমাদের ধরে নিতে হবে যে আমাদের নদীর যে জৈব বৈচিত্র্য আছে সেটি বজায় আছে। এটি একটি পরিবেশের ইন্ডেক্সিং প্যারামিটার হিসেবেও ট্রিট করা হয়। তো বর্তমানে নদী দূষণের ক্ষেত্রে ইলিশ উৎপাদনের কি কি প্রভাব ফেলছে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই হুম বলবো জলে অক্সিজেনের পরিমাণ। মাছ হুম বেঁচে থাকার জন্য শুধু ইলিশ কেন, যে কোনো মাছের ক্ষেত্রেই হুম দ্রবীভূত হুম, অক্সিজেন বা ডিজলভ অক্সিজেনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকার। প্রভাব রয়েছে। হুম তো দূষণের কারণে অক্সিজেনের মাত্রা কমে গেলে ইলিশ সহ অন্যান্য মাছেরও ডিম, পোনা, বড় মাছের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। এছাড়াও বিভিন্ন রাসায়নিক ও ভারী ভারী ধাতু ডিমের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে, যেগুলো দূষণের ফলে জলে মিশে যায়। এই জন্য অনেক সময় ডিম থেকে কিন্তু আমাদের
পোনা বেরোয় না, কারণ ডিম আমাদের ফার্টিলাইজডই হতে চায় না। এছাড়া ইলিশ মূলত প্ল্যাঙ্কটন বা ছোট ছোট জলজ জীব খায়। দূষণের কারণে এই যে ন্যাচারাল অ্যাভেলেবিলিটি, এগুলো কিন্তু খুবই কমে যায় নদীতে। এছাড়াও নদীতে যদি অতিরিক্ত পলি জমা হয় বা অতিরিক্ত ভরাট হয়ে যায়, অপরিকল্পিত বাঁধ হয়, সে কারণে ইলিশের চলাচলের পথ কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো সে কারণে সাধারণত সহজে যে প্রজনন এলাকায় পৌঁছানোর কথা তাদের, তারা পৌঁছাতে পারে না। এই গেল আমাদের নদীর দূষণের হুম, প্রভাব। আর যদি আমরা জলবায়ু ধরি, তাহলে তো অবশ্যই ইলিশ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ভালোভাবে বাঁচে। অতিরিক্ত গরম মাছের শরীর কিন্তু সহ্য করতে পারে না এবং তাদের প্রজনন ক্ষমতাও কমিয়ে দেয়। এছাড়াও নদীতে মিঠে ও নোনা জলের যে ভারসাম্য, সেই ভারসাম্য বজায় থাকতে হবে। যে নির্দিষ্ট সময় ইলিশের আছে, সেই নির্দিষ্ট সময় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ আমাদের এখন সময়ে গরম পড়ে না, সময়ে বৃষ্টি হয় না, অসময়ে ঝড় হয়। তো এইগুলো কি করে, আমাদের তাপমাত্রা পরিবর্তন করে, নোনা জল মিষ্টি জলের যে ভারসাম্য সেটা ব্যাহত করে। তো ওভারঅল আমাদের ইলিশের কিন্তু এগুলোতে প্রভাব পড়ে। মানে এছাড়াও এখন এই অনিয়মটা এখন স্বাভাবিক হয়ে গেছে আর কি। হ্যাঁ, অনিয়মটা স্বাভাবিক হুম, হওয়াতে হুম, হুম, মাছের ক্ষেত্রে যে অনিয়ম, সেটি হুম, অত্যন্ত বেশি পরিমাণে বেড়ে গেছে। হুম, এর ফলেই কি হচ্ছে, ইলিশের সংখ্যা ধীরে ধীরে কমছে। ছোট আকারের ইলিশই বেশি ধরা পড়ছে সময়ের পরেও, যার ফলে আমাদের যে জেলে ভাইরা আছে তাদের খরচ হুম, বাড়ছে, মাছ ধরে আনতে বেশি সময় লাগছে এবং হুম, সর্বোপরি তাদের আয় অনিশ্চিত হচ্ছে। হুম। আচ্ছা, সাস্টেনেবল ফিশিং কথাটা অনেক জায়গায় শুনতে পাই আমরা। এটা মূলত একটু সংক্ষেপে যদি বলেন যে এটাকে কি মানে বিষয়টা ঠিক কি? সাস্টেনেবল ফিশিং হুম, হচ্ছে বাংলায় যাকে বলা হয় টেকসই মৎস্য আহরণ। হুম, হুম, এবং এটি বলতে বোঝায় এমন ভাবে মাছ ধরা যাতে আমাদের আজকের মানুষ যেমন মাছকে খাদ্য এবং আয়ের চাহিদা পূরণ হিসেবে ব্যবহার করছে, ভবিষ্যতেও যেন মাছের মজুদ কমে না যায়। অর্থাৎ মাছ এমন পরিমাণে এমন পদ্ধতিতে ধরা হোক যাতে মাছ আবার স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করবে এবং হুম, সমুদ্র এবং নদীর পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তাই সহজ ভাষায়, আজ মাছ ধরবো কিন্তু এত বেশি নয় যে আগামী দিনের আর মাছের জোগানই থাকবে না। ঠিক। একেই বলা হয় আমাদের সাস্টেনেবল ফিশিং। আচ্ছা, এবারে আসবো বিজ্ঞানসম্মত মাছ ধরার জেলেদের কিভাবে লাভ দেয়? মানে বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত উপায়, হ্যাঁ, হ্যাঁ, মাছ ধরলে কিভাবে মাছ জেলেরা লাভটা পায়? হ্যাঁ। এমন পদ্ধতিতে মাছ আহরণ যাতে শুধুমাত্র প্রাকৃতিক ভাবে বৃদ্ধিকেই গুরুত্ব দেয় তা নয়, প্রজনন ও জলের ভারসাম্য বজায়, যেটা আমি বারবার বলছি, রাখতে হুম, সাহায্য করে। হুম, বিজ্ঞানসম্মত ভাবে মাছ ধরা জেলেদের বিভিন্ন ভাবে লাভ দিয়ে থাকে। যেমন জাটকা বা ছোট মাছ যদি না ধরা হয়, তাহলে নির্দিষ্ট মাপের ফাঁসযুক্ত জাল ব্যবহার করে তখন ছোট মাছগুলো প্রজনন হওয়ার সুযোগ পাবে। ফলে পরবর্তীকালে তারা বড় মাছ অনেক বেশি সংখ্যায় পাবে এবং বাজার দরও তাতে ভালো পাওয়া যাবে। হুম, বৈজ্ঞানিকভাবে আমি যেটি বললাম, মাছ একটি নির্দিষ্ট বয়সের পরই বৃদ্ধি দ্রুত হয় এবং তারা ডিমও বেশি পারে। তো ছোট মাছ আমি যদি ধরে ফেলি, তাহলে সেই দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত যে পরিপক্ক মাছ বা পাকা ইলিশ আমাদের স্থানীয় ভাষায়, সে পাকা ইলিশের সংখ্যা কিন্তু কমে যাবে। তাই আমরা যদি একটু সময় দিই, বৈজ্ঞানিকভাবে একটু যদি অপেক্ষা করি, তাহলে আমরা আমাদের পাকা ইলিশের সংখ্যা জলে অনেক বেশি পরিমাণে পাবো। এছাড়াও প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখলে মা মাছ নিরাপদে ডিম পারবে, যার ফলে মাছের সংখ্যা হুম, বাড়বে। সংখ্যাটা বাড়ে। এটিকেই বলা হচ্ছে সাস্টেনেবল ফিশারি ম্যানেজমেন্ট। এছাড়াও জিপিএস, ফিশ ফাইন্ডার, আবহাওয়ার পূর্বাভাস, এই সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে মাছের সম্ভাব্য অবস্থান সহজে জানা যাবে, যার ফলে আমাদের চাষি ভাইদের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে হবে না এবং দুর্ঘটনাও অনেক কমবে এগুলো যদি তারা ব্যবহার করে থাকে। হুম, এছাড়াও ছোট মাছের জাল, যেটা আমি বললাম, ব্যবহার করা খুবই ক্ষতিকারক। এটি যাতে ব্যবহার না করে এবং অতিরিক্ত এবং অবৈজ্ঞানিক মাছ ধরা প্রথমে কিছু যদি লাভ দিয়েও থাকে, ভবিষ্যতে কিন্তু মাছের মজুদ কমিয়ে দেবে। তাই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ ধরলে প্রত্যেক বছর নিয়মিত উৎপাদন যেমন পাওয়া যাবে, তেমনি জীবিকাও স্থায়ী হবে। হুম। এছাড়া আচ্ছা, যেসব জেলে বৈজ্ঞানিক নিয়ম মেনে মাছ ধরবেন, তাদের ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণ, ভর্তুকি, আধুনিক যন্ত্রপাতি এবং বিকল্প জীবিকারও সুবিধা সরকার তাদেরকে দিয়ে থাকেন। ঠিক। আচ্ছা, সাধারণ মানুষ হিসেবে আমাদের কি ভূমিকা আছে ইলিশ সংরক্ষণ করতে গেলে? অবশ্যই শুধুমাত্র জেলেদের কথা বললেই তো হবে না। সাধারণ হুম, মানুষ, হুম, ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী, প্রত্যেকটা নাগরিককে এর সঙ্গে সমানভাবে আহ থাকতে হবে, যাতে আমাদের ভবিষ্যতের মাছের ভান্ডার মজুদ থাকে। তো আমাদের যদি
কিছু কিছু জিনিস মাথায় রাখলেই এই জিনিস করা যাবে। যেমন প্রথমত হচ্ছে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ না কেনা। ইলিশের প্রজনন মৌসুমে সরকার থেকে যে নির্দিষ্ট সময়গুলি আমি বললাম, সেই সময়গুলিতে যদি সাধারণ মানুষই ইলিশ মাছ কেনা বন্ধ করেন, তাহলে অবৈধ মাছ ধরা কিন্তু এমনিই কমে যাবে। এছাড়াও ঠিক। অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা। আমি একজন সাধারণ মানুষ, আমার যদি মাছ ধরা বা জেলেদের সাথে কোনো সম্পর্ক নাও থাকে, আমি যদি কোথাও দেখি যে কারেন্ট জাল বা খুব ছোট জালের ফাঁসের জাল ব্যবহার করা হচ্ছে, সাধারণ মানুষ এবং স্থানীয়রাও এর বিরুদ্ধে কিন্তু সচেতনতা গড়ে তুলতে পারেন। এছাড়াও নদীর হুম দূষণ রোধ করা তো সবার হাতেই আছে, কারণ দূষণ তো শুধুমাত্র একটা সেক্টর দিয়ে থামানো যায় না। এবং ইলিশ সেই জলেই আসবে যে জল পরিষ্কার, অক্সিজেন সমৃদ্ধ এবং জৈব বৈচিত্র্যতে পরিপূর্ণ। তাই হুম প্লাস্টিক, শিল্প বর্জ্য, কীটনাশক, নোংরা আবর্জনা এই সমস্ত নদীতে ফেলে নদীর গুণগত যে নদীর জলের যে গুণগত মান, সেটা যাতে নষ্ট না হয় সেটা সাধারণ মানুষকেই দেখতে হবে। এবং মাছের ডিম, পোনা, খাদ্যজীব যাতে ধ্বংস না হয় সেদিকেও সাধারণ মানুষকেই নজর রাখতে হবে। এবং এছাড়াও নদী ভরাট, অতিরিক্ত বাঁধ নির্মাণ, জল দূষণ, এগুলো তো আমাদেরকে সতর্ক থাকতেই হবে, এগুলো যাতে যত কম করা যায়। এবং শুধুমাত্র তা নয়, সতর্কতা ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে। স্কুল, গ্রামসভা, মৎস্যজীবী সমিতি, রেডিও, এই যে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, এই সমস্ত বিভিন্ন সামাজিক মাধ্যমে ইলিশ সংরক্ষণ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে হুম সাধারণ হুম। মানুষের মধ্যেও আশা করব যে আমরা একদিন দায়িত্ববোধ গড়ে উঠবে, যাতে একজন সচেতন ব্যক্তি পুরো সমাজকে সম্পূর্ণ আমাদের ফিশারি সেক্টরকে সাহায্য করতে পারবেন তার সাস্টেনেবিলিটি মেনটেন করার জন্য। হুম। তবে আমার মনে হয় সরকারি উদ্যোগটা বেশি প্রয়োজন, কারণ আমরা যদি সাধারণ মানুষ সচেতন হই, হ্যাঁ, কিন্তু আমরা ধরুন অন্য কেউ একটা কারেন্ট জাল ব্যবহার করছে, আমরা হয়তো বলতে গেলাম, সেক্ষেত্রে একটা একটা দ্বন্দ্ব বাঁধতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলো রয়েছে। সব অবশ্যই, থেকে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ 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 হ্যাঁ। তার মধ্যে দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো এবারে আমরা একদম শেষ প্রশ্নে আসবো, যে আমরা যে কথায় আসি যে আজ জাটকা বাঁচান, কাল ইলিশ পান। তার মানে কি, আমরা যদি সেই ছোট ছোট মাছগুলোকে বাঁচিয়ে রাখি, তাহলে আগামী দিনে আমরা বড় মাছটাকে পাবো, তাই তো? যদি আপনি একটু হ্যাঁ, বুঝিয়ে হ্যাঁ। বলেন। হ্যাঁ, হ্যাঁ। এটি, এই যে আপনি যেটা বললেন যে আজ হুম হুম জাটকা বাঁচান কাল ইলিশ পান, এটি হুম হুম। শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং এটি ইলিশ সম্পদ রক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বার্তা। এর আচ্ছা। অর্থ হলো ছোট ইলিশ বা জাটকাকে যদি আমরা ধরা থেকে রক্ষা করতে পারি, হুম তাহলে তারাই বড় হয়ে পূর্ণবয়স্ক পরিপক্ক ইলিশে পরিণত হবে, যারা হুম প্রজনন করবে এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদনও বহুগুণ বৃদ্ধি পাবে। কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের সবসময় আমাদের ফিশারি সেক্টরকে মনে রাখতে হবে যে আমাদের স্টক পুনর্গঠন করতে হবে, আমাদের জৈব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, জিনগত ভালো যে মাছ উঠবে তাদের যে সিড বা চারা, সেগুলোকে আমাদের কিন্তু সংরক্ষণ করতে হবে, টেকসই মৎস্য আহরণ করতে হবে, যেটা সাস্টেনেবল ফিশারিজ, এবং ইকোসিস্টেমকে সংরক্ষণ করতে হবে। এবং জেলে ভাইদের জন্য আমি বলবো যে 1 কেজি জাটকা বিক্রি করে আজকে যদি সামান্য কিছু লাভ হয়েও থাকে, সেই জাটকা বড় হলে কয়েক কেজি ওজনের ইলিশ হতো এবং অনেক বেশি মূল্য এনে দিতে পারবে। তাই জাটকা সংরক্ষণ মানে শুধু মাছ বাঁচানো নয়, নিজেদের ভবিষ্যৎ, আয়, জীবিকা সুরক্ষিত করা, দেশকে অর্থনৈতিকভাবে অনেক সুগঠন করার জন্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তাই সবাইকে সচেতন হতে হবে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ ধরতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু কি আমাদের একটু লাভ বা লোকসানের ব্যাপারটা একটু আলোচনা করবেন, মানে কতটা আয় আসতে পারে এই যে যারা ইলিশ মাছ ধরতে যান? হ্যাঁ, ধরুন একটা সাধারণ পরিবার, তারা তো গভীর সমুদ্রে যান, কয়েকজন মিলে তারা তো যান। আহ, বা এটা কি অন্য কোনো ভাবে চাষ করা যায়? ইলিশ চাষের জন্য আমাদের যে ফিশারি সেক্টর আছে হুম বা হুম আমাদের বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউট আছে, হুম হুম সেখানে আমরা ইলিশ মাছের, যদি আমরা প্রাকৃতিক ভাবে নয়, আমরা নির্দিষ্ট পরিবেশের যে যে প্যারামিটার গুলোর মধ্যে ইলিশ বড় হয়, হুম সেগুলোকে অপ্রাকৃতিক ভাবে তৈরি করে তার মধ্যে ইলিশের চেষ্টা করা হয়। ইলিশ মাছ অপ্রাকৃতিক ভাবে তৈরি করা সব থেকে অসুবিধা হচ্ছে সেই যে নোনা মিঠে জলের যে সামঞ্জস্য, হুম ভারসাম্য মেনটেন করা, হুম হুম সেটা হুম তৈরি করতেই অসুবিধা। তাই সেখানেই আমাদের ইলিশের অপ্রাকৃতিক ভাবে তৈরি করা অসুবিধাজনক, চারা তৈরি করা অসুবিধাজনক। এছাড়াও হিলসা যখন প্রজনন মৌসুমে আসে, তখন হুম হিলসা থেকে
ইলিশই হয় জেলে ভাইদের বা জেলেদের মেন আয় করার একটি উপায়। হুম। তো ইলিশ থেকে যখন আমি যেটা বলছিলাম যে যখন ছোট মাছ ধরা হয়, ছোট মাছ হুম। অনেক সংখ্যায় ধরা পড়ে এবং যার ফলে হয় যদি 30 থেকে 40 কেজি যদি আমার কাছে মাছ আসে, তার মধ্যে সংখ্যা অনেক থাকে, কিন্তু তারা যেহেতু ছোট, তারা যেহেতু আকৃতিতে ছোট, ওজনে কম, তারা কিন্তু প্রতি কেজিতে তারা বেশি আয় কিন্তু আমাদের দিতে পারে না। সেক্ষেত্রে হুম। যদি আমরা বড় মাছ ধরি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা প্রতি কেজিতে অনেক বেশি, পাকা মাছের দাম ছোট মাছের থেকে কিন্তু অনেক বেশি। তো সেই জন্যই আমি বারবার যেটা বলছিলাম যে পাকা মাছ হওয়া অবধি অপেক্ষা করুন এবং পাকা মাছই আপনারা ধরার চেষ্টা আচ্ছা, করুন। আচ্ছা। ছোট মাছ আচ্ছা, ধরলে ঠিক, সেটিতে কোনো লাভ, ঠিক। আমরা তো প্রাথমিকভাবে লাভ অনুষ্ঠান, এলেও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশি আসে না। আমাদের তো অনুষ্ঠান শেষ করব। তো যদি আপনি যদি একটু সংক্ষেপে পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলে দেন, কোন, কোন দিকগুলো আমরা সচেতন হলে আমাদের এই ইলিশ সংরক্ষণটা ঠিকভাবে হবে? তো মূলত আমাদের যেহেতু ইলিশ আমাদের সংস্কৃতির সাথে, আমাদের বাঙালির সাথে হুম, হুম, ওতপ্রোতভাবে হুম। জড়িত, তাই হুম, ইলিশ সংরক্ষণ করতে হবে। এবং এক্ষেত্রে আমি যে কথাটি বারবার বলবো, জাটকা ধরা বা খোকা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। হুম, যে সময়গুলি পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার থেকে নিষিদ্ধ ব্যান পিরিয়ড বলা হয়েছে, যেখানে তাদের স্পনিং বা যেখানে যাদের ডিম পাড়ার সংখ্যা সব থেকে বেশি যে সময় হয়, সেই সময়গুলো মাছ ধরা থেকে বিরত থাকুন। এছাড়া নির্দিষ্ট ফাঁকের জাল বা মেশ সাইজ মেনটেন করুন, 90 মিলিমিটারের নিচে যাতে না হয়। এছাড়াও আমাদের যে ইলিশের জন্য যে প্রাকৃতিক পরিবেশ দরকার, সেই পরিবেশ আমরা শুধু জেলে ভাইরা নয়, সবাই মিলে আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করব, যাতে আজকে যেমন আমরা মাছ পাচ্ছি, আজকে যে অভাব আমাদের ইলিশের ক্ষেত্রে দেখতে হয়, সেটা যাতে ভবিষ্যতে আর না হয়। ভবিষ্যতে আস্তে আস্তে যাতে ইলিশের মান সংখ্যায় বৃদ্ধি পায়, পুষ্টি গুণগত মান হিসেবে বৃদ্ধি পায় এবং যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই একই স্বাদ আস্বাদন করতে পারে। বেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম ইলিশ সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত জাল ব্যবহারে লাভজনক মৎস্য আহরণ। এ বিষয়ে বলছিলেন ডক্টর অলিপ্রিয়া বিশ্বাস, সহকারী অধ্যাপিকা, মৎস্য বিজ্ঞান অনুষদ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।